ভারতে কেনাকাটা করতে গিয়ে বিপাকে হাসিনা। জানাবো দেশের উন্নতির চেয়ে মন্ত্রী ও ক্ষমতাসীনদের সম্পদ বেড়েছে বেশি। এবং সর্বশেষ জানাবো বাইডেন মোদি বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতে কেনাকাটা করতে গিয়ে বিপাকে হাসিনা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে মাত্র ৪৫ মিনিটেই ছোট বোন রেহানাকে নিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমান সেনাদের ঘাঁটিতে রয়েছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাতে নামমাত্র সময় পাওয়ায় আসার সময় জামা কাপড়, নিত্য ব্যবহৃত জিনিসপত্র কিছুই নিয়ে যেতে পারেননি কেউ। দিল্লির একটি সূত্রে জানা যাচ্ছে, গাজিয়াবাদের হিন্ডন বিমান সেনা ঘাঁটিতে একটি শপিং সেন্টারে নিজের এবং বোনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান হাসিনা। জামা কাপড়ের পাশাপাশি অন্যান্য জিনিসও কেনেন হাসিনা ও তার সহযোগীরা। সব মিলিয়ে ৩০,০০০ টাকার কেনাকাটা করেন তিনি। ভারতীয় মুদ্রাতেই দাম মেটাতে যান হাসিনা, কিন্তু কিছু টাকা কম পড়ে। এরপর বাংলাদেশের মুদ্রায় দিয়ে বাকি দাম মিটিয়ে দেন তিনি। খবর জি২৪ ঘন্টার। এক প্রকার অবৈধভাবেই ভারতে রয়েছেন শেখ হাসিনা। রেহানা ব্রিটেনের নাগরিক। রেহানার কন্যা টিউলিপ সেখানকার মন্ত্রীও, কিন্তু ব্রিটেনের অভিবাসন আইন অনুযায়ী ব্রিটেনে পা রাখতে পারছেন না শেখ হাসিনা। ভারতে কতদিন এভাবে থাকবে শেখ হাসিনা তা নিয়ে এখনো চলছে আলোচনা। জানা গেছে ৫ আগস্টের ৩ দিন পর বৃহস্পতিবারই ভারত ছেড়ে চলে গেছেন হাসিনার সহযোগীরা। তারা কোথায় গিয়েছেন জানা যায়নি। দেশের উন্নতির চেয়ে মন্ত্রী ও ক্ষমতাসীনদের সম্পদ বেড়েছে বেশি। বিপুল অঙ্কের অর্থ ব্যয়ে গত ১.৫ দশকে টেলিযোগাযোগ ও প্রযুক্তি খাতে অনেক প্রকল্প নেওয়া হয়েছে। শুরুতে ডিজিটাল ও পরে স্মার্ট বাংলাদেশ রূপকল্পর সামনে রেখে এসব প্রকল্প নিয়েছিল আওয়ামী লীগ সরকার। আইসিটি বিভাগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে পাওয়া তালিকা বিশ্লেষণে দেখা যাচ্ছে, এসব প্রকল্পের কাজে মূলত ক্ষমতা ঘনিষ্ঠদেরই আধিপত্য ছিল সবচেয়ে বেশি। ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ সময় আইসিটি খাতে যারা সবচেয়ে বেশি কাজ পেয়েছেন তাদের মধ্যে বড় একটি অংশ ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ঘনিষ্ঠজন। এমনকি জুনায়েদ আহমেদ পলক নিজেও সবসময় সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে চলেছেন। বিভিন্ন রাজনৈতিক বক্তব্যে দেশের আইসিটি খাতের অগ্রগতির কৃতিত্ব দিয়েছেন জয় ভাইকে। সংশ্লিষ্টরা বলছেন, আইসিটি বিভাগের বিভিন্ন প্রকল্পের কাজ বন্টনের বিষয়টিতে এই দুজনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতরা অগ্রাধিকার পেয়েছেন সবসময়। এর আগে মোস্তফা জব্বার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করার সময়ও তার ঘনিষ্ঠরা মন্ত্রণালয়ের কাজ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া এ তালিকায় আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের পরিবারের সদস্য, যুবলীগ, ছাত্রলীগ নেতাদের নামও রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ও বিডি জবসের প্রতিষ্ঠাতা ফাহিম মাসরুর গণমাধ্যমকে বলেন, গত ৫ বছরে তথ্য প্রযুক্তি খাতে বরাদ্দ কয়েক গুণ বাড়ানো হয়েছে। এর কোনো সুফল ইন্ডাস্ট্রি পায়নি, এমনকি এর প্রভাব সামাজিকভাবেও খুব একটা দেখা যায় না। কেবল কিছু রাজনৈতিক ব্যক্তি এর সুবিধা ভোগ করেছেন। দেশের সফটওয়্যার খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের সভাপতি মোস্তফা জব্বার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর তার স্থলাভিষিক্ত হন দেলোয়ার হোসেন ফারুক। তিনি রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মোস্তফা জব্বার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে আসার পর মন্ত্রণালয়ে রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেডের আধিপত্য তৈরি হয়। প্রতিষ্ঠানটি যেসব কাজের সঙ্গে যুক্ত ছিল সেগুলোর মধ্যে রয়েছে ডিজিটাল ইকুইপমেন্ট সরবরাহ, সরকারি টেলিকম অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডের ডাটা ওয়্যার হাউজিং ও বিজনেস ইন্টেলিজেন্স সিস্টেম তৈরি, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার স্থাপন, নিম্নতম মজুরি বোর্ড ব্যবস্থাপনা সহ সরকারি অফিসে টেলিযোগাযোগ সরঞ্জাম, ল্যাপটপ, মোবাইল সহ সব ধরনের যন্ত্রপাতি সরবরাহ করা ইত্যাদি। এছাড়া বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি, সড়ক ও মহাসড়ক বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সি পাওয়ার প্রজেক্ট, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ডিজিটাল ডিভাইস সরবরাহের সব কাজ করত রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রযুক্তি খাতের শক্তিশালী ব্যবসায়ী প্রতিষ্ঠান হয়ে ওঠে সামিট কমিউনিকেশন লিমিটেড ও ফাইবার এট হোম। দেশের টেলিযোগাযোগ খাতের ব্যবসার মধ্যে আইআইজি, আইজিডব্লিউ,
এনটিটিএন, আইএসপি সহ প্রত্যেকটি ব্যবসায় আধিপত্য বিস্তার করে এই দুই কোম্পানি। সম্প্রতি আরও 15 বছরের জন্য এনটিটিএন লাইসেন্স পেয়েছে ফাইবার এট হোম। দেশের ব্যাংক খাতে প্রযুক্তি সেবা প্রতিষ্ঠান মোস্তফা রফিকুল ইসলামের ফ্লোরা সিস্টেম লিমিটেড। তিনি ব্যাংক খাতে মোস্তফা ডিউক নামেও পরিচিত। কোর ব্যাংকিং সফটওয়্যার তৈরিতে ফ্লোরা সিস্টেম কাজ করলেও বিভিন্ন মন্ত্রণালয়ের অটোমেশনের কাজও করত তার কোম্পানি। অভিযোগ আছে, ফ্লোরা লিমিটেডকে কাজ পাইয়ে দিতে সরাসরি ক্রয় পদ্ধতি লঙ্ঘন করা হতো। দেশের সরকারি প্রতিষ্ঠানের যে কোনো প্রোগ্রাম লাইভ করার প্রবণতা শুরু হয় 2016 সালে। এ সময় আইসিটি বিভাগ এশিয়াটিক ও যে কোনো সরকারি লাইভ ব্রডকাস্টের কাজ বাধ্যতামূলকভাবে ঢাকা লাইভ নামের ভিডিও স্ট্রিমিং কোম্পানিকে দিতে হতো। আওয়ামী লীগ সরকারের আমলের শুরু থেকে প্রযুক্তি খাতে সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রেখেছেন তারেক বরকতুল্লাহ। জাতীয় ডাটা সেন্টারের সাবেক এই পরিচালক 207 কোটি টাকার একটি কাজ দিয়েছিলেন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলকে। এই অনুযায়ী প্রতিষ্ঠানটির কাছ থেকে 3 বছরের জন্য ক্লাউড সেবা নেয়ার কথা। দেশে জাতীয় ডাটা সেন্টার স্থাপনের পরও সিঙ্গাপুর ভিত্তিক ওরাকলের কাছ থেকে বড় অঙ্কের অর্থ ব্যয়ে ক্লাউড ভিত্তিক সেবা গ্রহণের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষার সমৃদ্ধকরণ প্রকল্পটি বাংলা প্রজেক্ট নামে পরিচিত। প্রায় 159 কোটি টাকা ব্যয়ের প্রকল্পটিতে কাজ পেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের একাধিক প্রতিষ্ঠান। 16টি কম্পোনেন্টের জন্য টেন্ডার ব্যয়ের প্রায় 33% বা 1/3 মূল্যের কাজ পেয়েছে বেক্সিমকো ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। বেক্সিমকো কম্পিউটার্স ও গিগাটেক বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। গিগাটেকের চেয়ারম্যান সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সামিরা জুবেরি হিমিকা। তিনি টিম ইঞ্জিন নামে একটি কোম্পানির প্রতিষ্ঠাতা। এই টিম ইঞ্জিন থেকে 2014 সালে 6 কোটি 34 লাখ টাকা ব্যয়ে আইসিটি বিভাগ অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন ও ওসিআর সফটওয়্যার কিনেছিল আইসিটি বিভাগ। তবে সেই সফটওয়্যার পরবর্তী সময়ে কার্যকর ছিল না। ই কমার্স মাস্টার ক্লাস, এলআইসিটির আউটসোর্সিং ট্রেনিং, হাইটেক পার্কের উদ্যোক্তা প্রশিক্ষণ, হার পাওয়ার আইডিয়া প্রকল্পের আওতায় অনেক উদ্যোক্তা ও তরুণ তরুণীদের প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল। তবে এসব প্রশিক্ষণ গ্রহণকারীদের বড় সংখ্যকেরই কোনো হদিস পাওয়া যায় না। এসব প্রশিক্ষণের কাজগুলো পেয়েছেন মূলত ই ক্যাবের সাধারণ সম্পাদক ও উইমেন ইন ই কমার্সের স্বত্বাধিকারী নাসিমা আক্তার নিশা, ই ক্যাব সভাপতি ও অভিনেত্রী শমিকা আয়সার। সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে 600 অ্যাপস প্রকল্প নেওয়া হয়। এই প্রকল্পের দায়িত্ব পান এথিক্স অ্যাডভান্স টেকনোলজি লিমিটেডের এমএ মুবিন খান্ন। যদিও এসব অ্যাপের কোনোটিই টেকসই হয়নি, ডিজিকন টেকনোলজিস লিমিটেডের মাধ্যমে পরিচালনা করা হতো পরিচয় নামের সেবা। এই সেবা থেকে মানুষের ব্যক্তিগত তথ্য নিয়ে গ্রাহক ফরম পূরণের জন্য বারবার চিঠি দেওয়া হয় মোবাইল অপারেটরদের। অপারেটরদের আগ্রহ না থাকলেও ডিজিকনকে ব্যবসা পাইয়ে দিতেই তথ্য ভান্ডার তৈরির চাপ দেওয়া হচ্ছে। মানুষের ব্যক্তিগত তথ্য দিতে মোবাইল অপারেটরদের কাছে জনপ্রতি প্রায় 10 টাকা দাবি করে পরিচয়। আর নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ থেকে অপারেটররা যাচাই সেবা পায় জনপ্রতি 5 টাকায়। দেশ জুড়ে টেলিযোগাযোগ সেবা খাতে অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড। সংস্থাটির কর্মকর্তাদের অভিযোগ, প্রতিষ্ঠানটির বিভিন্ন দরপত্রের নিয়ন্ত্রণ করত বিগত আওয়ামী লীগ শাসনামলের সুবিধাভোগী ঠিকাদারদের একটি সিন্ডিকেট। যেসব ঠিকাদার প্রতিষ্ঠান বিটিসিএল এর কাজে আধিপত্য বিস্তার করেছিল সেগুলোর মধ্যে রয়েছে নিঝুম এন্টারপ্রাইজ, হামিদা ট্রেডার্স, স্কাই লিমিট এন্টারপ্রাইজ, কেকে এন্টারপ্রাইজ ও রিলায়েন্স ইঞ্জিনিয়ারিং। ক্ষমতায় আসার পর দলীয় নেতাকর্মীদের সুযোগ সুবিধা দিতে টেলিযোগাযোগ খাতের লাইসেন্স প্রদান শুরু করে আওয়ামী লীগ সরকার। এসব লাইসেন্সের একটি আন্তর্জাতিক গেটওয়ে ও আইজিডব্লিউ লাইসেন্স। এর মধ্যে জাহাঙ্গীর কবির নানকের মেয়ে সৈয়দা আমরিন আখি ও স্ত্রী সৈয়দা আরজুমান্দ বানুর নামে রাতুল টেলিকম, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে ও পাবনার বেড়া পৌরসভার সাবেক মেয়র এস.এম. আসিফ শামসের প্রতিষ্ঠান ভিশন টেল, শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান ও পুত্র ইমতিনান ওসমানের নামে কেকে টেলিকমের লাইসেন্স প্রদান করা হয়। বিটিআরসি ও আইজিডব্লিউ খাতের সূত্র বলছে, এই 6 প্রতিষ্ঠানের উদ্দেশ্যই ছিল অল্প সময়ে বড় অঙ্কের অর্থ আদায় করে চলে যাওয়া।
বাইডেন মোদি বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনে বাইডেনের বাসভবনে ওই আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এছাড়াও ভারতীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোট কোয়াডের এবারের সম্মেলনের আলোচনায় উঠেছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিও। শনিবার উইলমিংটনে কোয়াডের সম্মেলনে বাংলাদেশ নিয়ে আলোচনার এই তথ্য নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব। রোববার ভারতীয় বার্তা সংস্থা ANI ও দেশটির সংবাদ মাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে বিক্রম মিশ্রি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরে অনুষ্ঠিত কোয়াড সম্মেলনের আলোচনার একটি মূল বিষয় ছিল ভারতের প্রতিবেশী বাংলাদেশের বর্তমান পরিস্থিতিও। বাংলাদেশের পরিস্থিতির বিষয়ে সেখানে মতামত বিনিময় হয়েছে। কোয়াড নেতাদের আলোচনার অংশ হিসেবে বাংলাদেশ ছিল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মিশ্রি বলেন, আমি বলেছি এসব আলোচনা আঞ্চলিক বিষয়গুলোর অন্তর্ভুক্ত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।